ওকে, কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ক্লাসটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর সবকিছু ওকে রয়েছে কিনা। সাউন্ডে কোনো প্রবলেম থাকলে সেটা একটু কষ্ট করে বলে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বাকিরা একটু কুইকলি জানিয়ে দাও, আমরা একটু ক্লাসটা শুরু করি। তাহলে আমরা আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আজকে আমরা এই তোমাদের গণিত বিষয়ের যে চতুর্থ অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমাদেরকে আমরা শুরু থেকে বলে দিচ্ছি, আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের বেশ কয়েকটা অভিজ্ঞতা বা চ্যাপ্টারের উপর আমরা লাইভ করব। এবং আমরা কিন্তু প্রত্যেক দিন সকালে জানিয়ে দিই যে কোন টপিকসটার উপর আমরা আজকে লাইভ করব। তবে বেসিক্যালি আমাদের লাইভটা শুরু হয় 7:30-এর দিকে। যদিও আজকে একটু জটিলতার কারণে একটু লাইভটা শুরু হতে লেট হয়ে গেল। তবে তোমরা যদি একটু কষ্ট করে ইউটিউবের নোটিফিকেশনটা একটু অন করে রাখো, তাহলে লাইভটা যখনই শুরু হয় তোমরা তখনই নোটিফিকেশনটা পেয়ে যাবা। আর আগামীকালকে কোন টপিকসটা নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের একটু মতামতটা জানিয়ে দিতে পারো যে কোন সেক্টরটা তোমাদের কঠিন লাগে। যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে গণিত এবং বিজ্ঞানের কোন সেক্টরটা তোমাদের কঠিন লাগে সেটা আমাদেরকে খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, যেটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। তাহলে এখানে আমাদের যে বিষয়টা নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীরা সরল মুনাফা এবং আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। এই ফার্স্ট অফ অল এই পার্থক্যটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। দেখি কে বলতে পার, কেউ কি বলতে পারবা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? জাস্ট আমি একটু দেখি কে কে কমেন্ট গুলা করেছে। ওকে, থ্যাংক ইউ। আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ আরফাত উদ্দিন, তোমরা আমাকে আরফাত স্যার বলতে পারো। এই হলো বিষয়। এবং আমার আরেকটা কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে আরফাত স্যার নামের, তোমরা আমাকে এই নামে রাখতে পারো। আচ্ছা, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কি? এই বিষয়টা হচ্ছে, মনে করো আমি কোন একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে বা 10% হারে আমি কিছু লোন নিয়েছি। তাহলে সরল মুনাফাটা হচ্ছে আমি যত বছরের জন্য ওই লোনটা নিয়েছি প্রত্যেক বছর শুধু 10% 10% 10% করে করে আমাকে এক্সট্রা পরিশোধ করতে হবে, দ্যাটস ইট। কিন্তু যদি হয় সেটা চক্রবৃদ্ধি মুনাফা, তখন ঘটনাটা উল্টো হয়ে যায়। তাহলে আমি বিষয়টা আবার বলছি, মনে করো আমি 5,000 টাকা লোন নিলাম, কত হারে? স্যার 10% হারে। তাহলে এখানে প্রথম বছর আমার যেটা মূলধন থাকবে ওইটা 10% আমাকে পরিশোধ করতে হবে। এরপর দ্বিতীয় বছর, যত বছরের জন্য আমি চুক্তি করি তাহলে সেখানেও 10%। তৃতীয় বছর সেখানেও কত পার্সেন্ট? 10%। এই যে প্রত্যেকবার এই 5,000-এর 10%, বুঝতে পেরেছো? প্রত্যেকবার। এখন এখানে কাহিনীটা কি হয় দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেম এই জিনিসটাই আমি এখানে কপি করছি, কপি করে নিয়ে যাচ্ছি। এই এই জিনিসটাই সেম একই জিনিসটা, কন্ট্রোল সি। ও মাই গড, এটা কি হয়ে গেল? আচ্ছা দাঁড়াও, এখানে এবার আমি জাস্ট এই সরলের জায়গায় এটাকে দিয়ে দিলাম চক্রবৃদ্ধি দিয়ে দিলাম। তখন ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার প্রারম্ভিক মূলধন 5,000 টাকা থাকলেও সেকেন্ড টাইম এবং থার্ড বছর বা সেকেন্ড বছর বা দ্বিতীয় বছর বা তৃতীয় বছরে এই মূলধনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে এখানে আমি যে পরিমাণ পার্সেন্টেজটা পাবো, তাহলে 5,000-এর 10% যতটুকু হবে সেটা আবার এই 5,000-এর সাথে অ্যাড হয়ে মনে করো সেটা 5,100 হয়ে গেল। এরপর তৃতীয় বছর এই 5,100-এর 10%-এর সাথে আবার 5,100 যোগ করে মনে করো 5,300 হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? সরল মুনাফার ক্ষেত্রে তুমি দেখো, ওই তুমি শুরুতেই যে মূলধনটা নিয়েছো সবসময় যত বছর তুমি চুক্তি করো, 1 2 3 4 5 6 10 বছর তুমি চুক্তি করো, প্রত্যেকটা বছর ওই 10% 10% 10%। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কাহিনীটা কি হয় সেটা হচ্ছে, প্রথম বছর তুমি যেই পার্সেন্টেজটা হিসাব করেছো, দ্বিতীয় বছর ওই পার্সেন্টেজটা আবার মূলধনের সাথে অ্যাড হয়ে যায়। একইভাবে দ্বিতীয় বছরের যে তুমি পার্সেন্টেজটা বের করেছো সেটা আবার দ্বিতীয় বছরের মূলধনের সাথে অ্যাড হয়ে তৃতীয় বছর কাউন্ট হয়।
একইভাবে তৃতীয় বছর তুমি যে পার্সেন্টেজটা পাবা সেটা তৃতীয় বছরের মূলধনের সাথে অ্যাড হয়ে চতুর্থ বছরের মূলধন হিসেবে কাউন্ট করা হয়। এটাই হচ্ছে মূলত সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার বেসিক পার্থক্য। এবার আমরা সূত্র সম্পর্কে যাব। সূত্রের মধ্যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে দুটো সূত্র পাবো। একটা হচ্ছে সরল মুনাফা নির্ণয়ের জন্য, একটা হচ্ছে মুনাফার সূত্র, সেটা হচ্ছে মুনাফার সূত্র I ইকুয়ালস টু PNR। ঠিক আছে, I ইকুয়ালস টু PNR বা PRN, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। তবে আরেকটা সূত্র আছে যেটা তোমাদের বইতে তেমন একটা উল্লেখ নাই, তবে উল্লেখ না থাকলেও তোমাদের জানতে হবে, কারণ বিষয়টা এত বেশি সিরিয়াস, তোমাদের অবশ্যই করতে হবে। এবং সেটা হচ্ছে মুনাফা আসলের মুনাফা আসল। এই সূত্রটা তোমাদের নাই যে স্যার A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস NR। এই দুইটা সূত্র তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই দুইটা কিন্তু সরল মুনাফার সূত্র। একটা হচ্ছে শুধুমাত্র মুনাফা, আর একটা হচ্ছে মুনাফা আসলের। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন সময় এই দুইটা সূত্র ইউজ করব? একটা জিনিস মাথায় রাখবা, যখনই মুনাফা আসল শব্দটা উল্লেখ থাকবে, মুনাফা আসল শব্দটা উল্লেখ থাকার সাথে সাথে তুমি এই এ সূত্রটা ইউজ করে দিবা। আর যখন দেখবা চক্রবৃদ্ধি এবং মুনাফা আসল শব্দটা টোটালি উল্লেখ নেই, তাহলে তুমি এই আয়ারটা ইউজ করে দিবা। আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা দেখো, কাইন্ডলি আবার বলো, রিপিট করো, আমি তোমাদেরকে দরকার হলে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। কার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর তোমরা খুব দ্রুত যে জানিয়ে দাও যে আমরা এ সপ্তাহের জন্য প্রতিদিন 7:30-এ তোমাদের ক্লাস 8-এর লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছি। যদি দেখি ক্লাস 8 এবং ক্লাস 9-এর স্টুডেন্টদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে স্টুডেন্ট প্রেজেন্ট না থাকে, তাহলে যে ক্লাসে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকবে সেই ক্লাসে আমরা লাইভগুলো করব। এ হলো বিষয়। তাহলে মুনাফা এবং মুনাফা আসলে সূত্রের মধ্যে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি। আবার দেখো, যখনই দেখবা চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ নাই, দ্যাট মিন্স ওই অঙ্কটা হচ্ছে সরল মুনাফার। তখন তুমি দেখবা যে মুনাফাসল শব্দটা উল্লেখ আছে, তাহলে এরটা ইউজ করবা। আর যদি মুনাফাসল শব্দের উল্লেখ না থাকে তাহলে আইয়েরটা ইউজ করে দিবা। দ্যাটস ইট। এরপর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আর কি। তাহলে আমি জাস্ট চক্রবৃদ্ধি মুনাফাটা লিখলাম, এবং এখানে সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং আরেকটা হচ্ছে শিক্ষার্থীরা চক্রবৃদ্ধি মুনাফা। তো আমি ফার্স্ট অফ অল চক্রবৃদ্ধি মূলধনেরটা লিখছি, যে চক্রবৃদ্ধি মূলধন, এটাকে অনেকে আবার সবৃদ্ধি মূল্য বলে, অনেকে আবার চক্রবৃদ্ধি মূলধনও বলে, অনেকে আবার চক্রবৃদ্ধি মুনাফা প্লাস আসল, যা ইচ্ছে তাই বলতে পারো। আমি সব বৃদ্ধি মূল দিলাম। এর অর্থ হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে এর অর্থটা কি। এর অর্থটা হচ্ছে চক্রবৃদ্ধি আসল প্লাস মুনাফা দুটাই এর মধ্যে ইনভলভ রয়েছে। তাহলে এর সূত্রটা কিরকম হবে? স্যার সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি ফরেন। এখন তোমাদের বইতে সেটা কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে সেটা আসলে আমার জানার কোনো বিষয় নয়, সেটা আমি জানতেও চাই না, তবে আমি আমার দিকটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এরপর আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা? সূত্রটা কি করে দিবা? চক্রবৃদ্ধি মুনাফা বললে স্যার সি মাইনাস পি। এখন আমি যদি সি এর ভ্যালুটা বসাই দিই, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি ফর এন মাইনাস পি, এটা দিলেও চলবে। বা তোমার যদি মনে হয় না স্যার আমি পিটা কমন নিয়ে ফেলবো, তাহলে পিটা কমন নিয়ে ফেললে 1 প্লাস আর হোল টু দি ফর এন মাইনাস 1, এতটুকু এখান থেকে যে কোনো একটা লিখলে চলবে। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা বা তৃতীয়টা প্রত্যেকটাই চক্রবৃদ্ধি মুনাফা সূত্র, তবে মনে রাখবা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এখানে মুনাফা প্লাস আসল দুটাই রয়েছে। এবার আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, এখানে আই মানে হচ্ছে মুনাফা, ঠিক আছে, তোমরা জানো মুনাফা বা সুদ বা ইন্টারেস্ট যাই বলুক। পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো। এরপর এন মানে হচ্ছে সময়, এগুলো তোমরা সবাই জানো। এরপর আর মানে হচ্ছে মুনাফার হার, এবং তুমি চাইলে এটাকে সুদের হারও বলতে পারো, তবে মুনাফার হার বলাটা সবচেয়ে বেস্ট হয়, মুনাফার হার। এখন তুমি একটা মুনাফার হার কেমনে চিনবা? একটা মুনাফার হার চেনার জন্য কয়েকটা ডিমান্ড রয়েছে, যেমন যদি পার্সেন্টেজ শব্দটা উল্লেখ থাকে, বা শতকরা শব্দটা উল্লেখ থাকে, বা হার শব্দটা উল্লেখ থাকে, তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আর এর ভ্যালু। আরেকটা পয়েন্ট থেকে গেছে, সেটা হচ্ছে এ মানে তোমরা জানো মুনাফা আসল, দ্যাট মিন্স মুনাফা প্লাস আসল, এটা এর মধ্যে ইনভলভ রয়েছে। ক্লিয়ার? এই বিষয়গুলো কি বুঝতে পেরেছো, কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এখন আমরা একটু ম্যাথে যাব।
এবং মেতে গেলে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করতে পারবা। রিজবি তুমি বুঝতে পারো না, কোনটা বুঝতে পারো না বাবা, একটু কাইন্ডলি বলে দাও। তাহলে আমি আবার বলছি, এখানে এটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে মূলধন বা আসল, এনটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে মুনাফার হার। এখন মুনাফার হারটা কি কি বিষয়ের উপর তুমি বুঝতে পারবা? স্যার মাস্ট বি পার্সেন্টেজ উল্লেখ থাকবে, শতকরা বা হার শব্দগুলো উল্লেখ থাকলে তখন তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আর এর মান। আর এ মান হচ্ছে মুনাফা আসল, দ্যাট মিনস মুনাফা প্লাস আসল। আর এখানে এই যে সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন অথবা সবৃদ্ধি মূল, তুমি যেটা ইচ্ছে সেটা বলতে পারো, এজ ইউ উইশ। এরপরে বাকিগুলো সেম। পি মানে হচ্ছে মূলধন, এরপর আর মানে হচ্ছে মুনাফার হার, আর এন মানে হচ্ছে সময়। সেম, পূর্বের মতো সবগুলো সেম। তাহলে এই সূত্রগুলো তাহলে ভালো করে বুঝো। যদি চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ থাকে তাহলে তোমাকে এই জায়গায় চলে আসতে হবে, আর যদি চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ না থাকে তাহলে তোমাকে এই জায়গায় চলে আসতে হবে। এরপর যদি চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল বলে তুমি এই সূত্রটা ইউজ করবা, আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে এখান থেকে যে কোনো একটা সূত্র তুমি ইউজ করলে হয়ে যাবে। এরপর যদি চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ না থাকে তাহলে এই জায়গায় তোমাকে আসতে হবে, এবং এখানে এসে তোমাকে বুঝতে হবে যদি মুনাফা আসল শব্দটা উল্লেখ থাকে তাহলে এই এরটা বসাবা, আর যদি মুনাফা আসল শব্দটা উল্লেখ না থাকে তাহলে তুমি আয়েরটা ইউজ করে দিবে। এরপরও কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে কারো কোনো? বা কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো কুইকলি। এবার আসো আমরা কিছু কোয়েশ্চেন এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন আমরা করি, এরপর আমরা এমসিকিউ সিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এই যে দেখো, এই অঙ্কটা দেখো, যেমন 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে? ও আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজের বিষয়টা। তাহলে এই যে দেখো, পার্সেন্টেজ ভাঙতে হলে, ভাঙতে হলে পার্সেন্টেজ যদি ভাঙতে হয় তাহলে ভাঙতে হলে তোমাকে ভাঙতে হলে ভাগ করতে হবে কত দিয়ে? স্যার 100 দিয়ে ভাগ করতে হবে। আমি লিখে দিলাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে যদি পার্সেন্টেজ তুমি ভেঙে ফেলতে চাও, এই যে ভাঙতে। আর যদি পার্সেন্টেজ গড়তে চাও, বিশেষ করে উত্তরের বেলায় সেটা বলে, তাহলে গড়তে হলে তোমাকে অবভিয়াসলি 100 দিয়ে কি করতে হবে? গথে গুণ করতে হবে। এই যে গথে গুণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সাধারণত পার্সেন্টেজ যদি শুরুতে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে ভেঙে ফেলি, আর যখন আমাকে আর এর মানটা বের করতে বলে তখন আমরা পার্সেন্টেজটা গড়ি বা তৈরি করি, তখন আমাদেরকে অবশ্যই এই 100 দিয়ে গুণ করতে হবে গড়তে হলে, আর ভাঙতে হলে ভাগ করতে হবে। এবার দেখো শুরুতে পার্সেন্টেজটা দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা আর এর ভ্যালু। এরপর এত টাকার, এই টাকার অ্যামাউন্টটা আমি এখনো বুঝতে পারি নাই, এই টাকার অ্যামাউন্টটা কি হতে পারে সেটা এখনো আমার কাছে শিওর নয়। দেখি কত বছরে, এটা আমাকে জিজ্ঞেস করেছে, যেহেতু বছর দ্যাট মিনস সেটা একটা সময় বা টাইম। এখন আমাকে বলছে সরল মুনাফা এত টাকা, যেহেতু আমাকে বলেই দিছে এটা একটা মুনাফা, দ্যাট মিনস এটা হচ্ছে আয়ের ভ্যালু, তাহলে অবভিয়াসলি এখানে তো স্যার কোনো মুনাফা আসল কথা উল্লেখ নেই এবং চক্রবৃদ্ধি শব্দ উল্লেখ নেই, তাহলে অবভিয়াসলি এটা পি এর মান হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, ফার্স্ট অফ অল এই অঙ্কটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এখানে চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ নেই। যেহেতু চক্রবৃদ্ধি শব্দটা উল্লেখ নেই তাহলে আমাকে বুঝতে হবে এটা এই সরল মুনাফার সূত্রের মধ্যে পড়বে। এর মধ্যে আমি এখানে কোনো মুনাফা আসল দেখতে পাচ্ছি না, তার মানে আমি এর সূত্রটা এখন মন থেকে মুছে ফেলবো। এখন আমি আয়েরটা নিয়ে বসবো, অর্থাৎ এখানে আয়ের সূত্রটা হবে। এবার এখানে কে কে প্রেজেন্ট রয়েছে সেটা একটু দেখো। স্যার এখানে আর এর মান প্রেজেন্ট রয়েছে, এই যে আর এর মান প্রেজেন্ট রয়েছে। এরপর তোমাকে সময় বের করতে বলেছে, এরপর তোমাকে মুনাফা শব্দটা উল্লেখ করে দিয়েছে, তার মানে আয় রয়েছে, তাহলে বাকি অ্যামাউন্টটা হচ্ছে অবভিয়াসলি পি এর। ক্লিয়ার? এবার চলো আমরা এটা কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখো। প্রথমে আর এর ভ্যালু আমরা লিখছি 6 নং। 6 নং এখানে তোমরা লিখবা যে মুনাফার হার, মুনাফার হার, বা সংক্ষেপে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু লিখতে পারি যে মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং সেটা হচ্ছে 8%। যেহেতু শুরুতে পার্সেন্টেজ রয়েছে তাহলে এটাকে ভেঙে ফেলতে হবে, স্যার 100 দিয়ে ভাগ করতে হবে, 0.08 টাকা, বর্তমানে সেটা টাকা হয়ে গেল। এবং এখানে স্যার মূলধন, মূলধনটা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়,
এবং তোমরা জানো এই মূলধনকে পি দিয়ে প্রকাশ করা হয়, এবং এই পি এর ভ্যালুটা কত টাকা সেটা একটু দেখো। এই পি এর ভ্যালুটা হচ্ছে 52,000 টাকা। তাহলে এই যে 52,000 টাকা দিলাম। এরপর স্যার কত বছরে, দ্যাট মিন্স সময় জিজ্ঞেস করেছে। সো আমরা এখন লিখতে পারি, শুরুতেও লিখতে পারি বা লাস্টেও লিখতে পারি, সেটা আমাদের বিষয়। এরপর মুনাফা 8,320 টাকা। তাহলে মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়, এবং এই আয়ের ভ্যালুটা হচ্ছে 8,320 টাকা। ক্লিয়ার? দিয়ে দিলাম। তাহলে আমরা এখন আই ইকুয়ালস টু পি এন আর সূত্রটা ইউজ করে দিব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ইউজ করে দিচ্ছি যে স্যার আমরা জানি স্যার আই ইকুয়ালস টু পি এন আর। এবার আই এর ভ্যালুটা বসিয়ে দাও। 8,320 ইজ ইকুয়ালস টু পি এর ভ্যালু 52340, এন এর মান নেই, বাট আর এর মান আছে 0.08। এবার তুমি একটা কাজ করো, এন এর মান যেহেতু বের করবা, পক্ষান্তর করো। তাহলে এগুলাকে পক্ষান্তর করলে গুণ থেকে সেগুলো ভাগ হয়ে যাবে, দেন ভাগ হয়ে তুমি তোমার রেজাল্টটা বের করতে পারো। তবে নিচেরটা একসাথে করতে হলে অবশ্যই তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এটা কিভাবে করবা? স্যার 8,320 ডিভাইডেড বাই ব্র্যাকেট স্টার্ট। ব্র্যাকেট স্টার্ট বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এরপর দিবা 52340 ইন্টু 0.08, এরপর ব্র্যাকেট ক্লোজ বলতে এটা দিবা, ব্র্যাকেট ক্লোজ একসাথে স্যার 2। তার মানে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 2 বছর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 বছর পর এই 52,000 টাকার মুনাফাটা 8,320 হবে। শিক্ষার্থীরা, আমরা এই 6 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব। এখানে কি বলা হয়েছে একটু দেখো। কোনো আসল, অর্থাৎ আসলটা কিন্তু ফিক্সড করে বলে নাই। সেটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, পি হইতে পারে, 100 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে, বা 10 টাকাও হইতে পারে। ইটস ডিপেন্ড অন ইউর অপিনিয়ন। এরপর সরল মুনাফায় 2 বছরে মুনাফা আসলে 4,500 টাকা হয়। ঠিক আছে? এখন আমাকে বলেছে 9% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লেখিত সময়ে, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত সময় বলতে কাকে বোঝাচ্ছে? এই 2 বছরকেই তো বোঝাতে, তাই না? চক্রবৃদ্ধি মূলধন যদি এত টাকা হয়, 4,500 টাকা হয়, তাহলে আমাকে আসলের পরিমাণটা বের করতে বলা হয়েছে। সো আমি 6 নম্বরে চলে গেলাম, এবং এই 6 নাম্বারটা আমি শুরু করলাম 6 এর ক দিয়ে শুরু করলাম। এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই আর ইকুয়ালস টু 9% টিকি থাকবে, এবং সেটা হচ্ছে স্যার আমার মুনাফার হার আমি 9% দিলাম, এটাকে ভেঙে ফেললে 0.09 হবে। আমরা গতকালকে ডিপলি করেছিলাম, আমরা আজকে জাস্ট মানগুলা বসিয়ে সূত্রটা প্রয়োগ করে আমরা আনসারটা বের করব। এরপর এখানে এন এর মান কয় বছর বলেছে? সেম 2 বছরই বলেছে। এরপর আরেকটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতাম। তোমাদের বইতে সেটা এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা আসলে একটা ঝামেলা, পরবর্তীতে তোমরা বুঝতে পারবা। সো আমাকে যেটা বের করতে বলা হয়েছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আসল কত। সো পি ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা চক্রবৃদ্ধি যে মূলধন দেওয়া আছে 4,500 টাকা, আমরা এটা সূত্রটা ইউজ করে দিব। আমরা জানি বলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা রয়েছে সেটা একটু ইউজ করে দিব, যে স্যার সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। দেন আমরা মানগুলো বসিয়ে দিলাম। সি এর মান 4,500, পি এর মান বের করতে হবে 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 0.09, এবং এন এর ভ্যালু হচ্ছে 2। সো প্লিজ খুব দ্রুত ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি। একটু খুব দ্রুত তোমরা বের করে আমাকে আনসারটা একটু জানিয়ে দাও। আর আমি ততক্ষণে আমাদের এই যে ক্লাসের লিঙ্কটা আমি একটু শেয়ার করে দিচ্ছি।
ওকে, বৃত্তের খুঁটিনাটি, থ্যাংক ইউ। বৃত্তের খুঁটিনাটি, স্যার আপনি কোন স্কুলে জব করেন? আমি আপাতত কোন স্কুলে জব করছি না, জবে একটা ছিলাম, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আপাতত অল টাইম অফলাইন এবং অনলাইন দুইটা প্ল্যাটফর্মই, আমি আমার দুইটা প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। আমি একটু আগে ক্লাস 8-এর একটা ফেড কোর্সের ক্লাস শেষ করেছি 7:30টার দিকে, এবং তোমাদের লাইভে যুক্ত হয়েছি। তোমাদের লাইভটা ইনশাল্লাহ 9টা পর্যন্ত আমি থাকবো। এর পরবর্তীতে আমার আরেকটা ফেড কোর্সের ক্লাস থাকবে, সেটা হচ্ছে ক্লাস 9-এর। সো আপাতত আমি কোনো প্রতিষ্ঠানের সাথে আপাতত জড়িত নই, আমি আমার প্রতিষ্ঠানের সাথে যুক্ত। থ্যাংক ইউ। কালোর দোকান থাকো, ওয়েলকাম। ওকে, চলো আনসারটা কেউ বের করেছো? এই আনসারটা কি কেউ বের করেছো? খুব দ্রুত বলে দাও, পি এর আনসারটা কত এসেছে, খুব দ্রুত জেনে দাও, জানিয়ে দাও। কেউ পেরেছো কিনা? পারছো? কেউ পারো নাই? আব্দুল হামিদ, জামালপুর জিলি স্কুল। কেউ পেরেছো? পি এর ভ্যালু কত পেয়েছো? খুব দ্রুত জানিয়ে দাও, পি এর ভ্যালুটা কত পেয়েছো, দেখি কার উত্তরটা সঠিক হয়। প্রত্যেকের স্কুলের গ্রুপটিতে একটু সবাই শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হয়। আমরা সবাই মিলে একটা বেস্ট একটা ক্লাস করতে চাই, সবাইকে সেখানে যুক্ত থাকতে হবে। এখানে শুধুমাত্র আমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে না, তোমাদের উপস্থিতি থেকে শুরু করে সবার যে কাজের প্রতি যে একনিষ্ঠা, সেটা এখানে থাকতে হবে। দেখি পি এর ভ্যালুটা কেউ বের করো নাই এখনো পর্যন্ত, আনসার কেউ বের করো নাই, পি এর ভ্যালু কত এখনো পর্যন্ত কেউ বের করতে পারে নাই। তাহলে কি আমাকে করে দিতে হবে? তাহলে চলো, এখনো পর্যন্ত একজনে বের করতে পারো নাই। আচ্ছা, তাহলে দেখি আমি করতে করতে কয়জনে করতে পারে। তাহলে আমি এটা যদি ক্যালকুলেশন করি, শিক্ষার্থীরা, এটা হচ্ছে 1.09 হোল স্কোয়ার। ওকে, তাহলে চলো আমরা এই জায়গায় যে কাজটা করব সেটা হচ্ছে 4500, আমরা পি ইন্টু ডিরেক্টলি এই মানটাকে হোল স্কোয়ার করে ফেলবো। 1.09 হোল স্কোয়ার, দ্যাট মিনস 1.09 দুইটা। সো আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম 1.1881। দেখি দেখা যায়, তাহলে এটাকে এদিকে পক্ষান্তর করে নিয়ে আসো। তাহলে স্যার 1.1881, এটাকে পক্ষান্তর করলে আমাদের পি এর ভ্যালুটা কত আসে স্যার? 4500 ডিভাইডেড বাই আনসার, দ্যাট মিনস 3700, কই, হ্যাঁ 3787.56। এই যে দেখো আনসারটা চলে এসেছে, দেখতে পাচ্ছ কি? এই যে দেখো, ক্লিয়ার? আচ্ছা, এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে আনসারটা চলে এসেছে। ওকে, কেউ আমি তো করে ফেলেছি। হ্যাঁ, শারমিন আক্তার, তানিম তানিম বলতে পেরেছে 3787.56। আমরা আনসারটা বসিয়ে দিচ্ছি 3787.56 টাকা, এটা হচ্ছে তার মূলধন। ক্লিয়ার? মূলধন বা প্রারম্ভিক মূলধন, যাই বলো না কেন। ওকে, থ্যাংক ইউ। যারা যারা পেরেছো ওয়েলকাম। দেখি এর পরেরটা কে পারে, এর পরেরটা কে পারে, দেখি দেখি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরফাত উদ্দিন, তোমরা আমাকে আরফাত স্যার বলতে পারো। ওকে, বাকিরা এখনো করে নাই। শুধু কি গণিত পড়ে পড়ে থাকবা, বিজ্ঞান পড়বা না? বিজ্ঞান পড়তে চাও না? গেল। এরপর আসো খ নাম্বারে, আসো ক নাম্বারে আসো। তাহলে দেখো আমাদের এই যে ক নাম্বারটা গেল। এবার খ নাম্বারে আমরা কি করব দেখো, মুনাফা যদি আসলের 2/1 হলে উদ্দীপক অনুযায়ী আসলও বের করতে হবে, মুনাফার হারও বের করতে হবে। বি কেয়ারফুল। মুনাফাটা যদি আসলের 2/1 হয়, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আরেকটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে স্যার আসলটা ফিক্সড করে বলে নাই, সো তুমি যে কোনো একটা ধরতে পারো। আর এখানে সময় হচ্ছে 2 বছর, এবং মুনাফা আসলের পরিমাণ সেটা হচ্ছে 4500 টাকা। সো আমরা এই অঙ্কটা যেভাবে করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বিশ্বাস করো এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে যে কাজটা করব, এখানে যে মুনাফা আসলটা দেওয়া আছে আমরা আগে সেটা থেকে স্টার্ট করব। স্যার এখানে যে মুনাফা আসলটা দেওয়া আছে, সেই মুনাফা আসলের পরিমাণ হচ্ছে কত শিক্ষার্থীরা? 4500। সো আমি লিখলাম মুনাফা আসল, দ্যাট মিনস সেই মুনাফা আসলের পরিমাণ হচ্ছে 4500 টাকা। এবার এই মুনাফা আসল বলতে কি বোঝায়? অবভিয়াসলি সেখানে মুনাফা এবং আসল দুইটাই কিন্তু ইনভলভ রয়েছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না
স্যার মুনাফা প্লাস আসল ইজ ইকুয়ালস টু 4,500। এবার আমরা আগেরটা ঠিক থাকবে, সরি আসলটা ঠিক থাকবে, কিন্তু আমরা এই মুনাফার জায়গায় আমরা এখানে যে কন্ডিশনটা দিয়েছে আসলের 2/1 অংশ, সেটা আমরা এখানে ইউজ করে দিব। তাহলে দেখো তো, আমরা যদি লিখি মুনাফার জায়গায় লিখবো স্যার আসলের 2/1 অংশ দিলাম, আর বাকি সব ওকে থাকবে। তাহলে এখানে আছে প্লাস আসল, আর ওই পাশে আছে 4,500। এবার তুমি একটা কাজ করো, এই যে এই অংশটা থেকে তুমি আসলটাকে কমন নাও, তাহলে আসলটাকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে দেখো। তাহলে কমনের অপর নাম কি, কেউ বলতে পারবা? কমনের অপর নাম একটু খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কমনের একটা নাম আছে, কমনের অপর নাম কি? তাহলে এখান থেকে যদি আসলটা চলে যায় তাহলে থাকবে 2/1, আর এখান থেকে যদি আসলটা চলে যায় তাহলে এখানে কিছু থাকবে না, দ্যাট মিনস 1 থাকবে। সো দ্যাট ইজ 4,500। এবার তুমি চাইলে আসলকে পি দিয়ে প্রকাশ করতে পারো, এজ ইউ উইশ। প্রকাশ করলে আশা করি খারাপ হবে না, আর না করলেও কোনো সমস্যা নেই। আমরা এই অংশটাকে একটু যদি লসাগু নিই তাহলে হবে 1 প্লাস এই যে 2 যেহেতু এটা নিচে কিছু নেই, 4,500। দেন আমরা এটাকে হিসেব করলে বর্তমানে পাচ্ছি স্যার 2/3 সরি ইজ ইকুয়ালস টু 4,500। আমি এটা একটু ছোট করে দিচ্ছি, স্ক্রিন ঝাপসা হলে বা কোনো লেখা না বুঝলে, সাউন্ড অস্পষ্ট আসলে একটু খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিবা বাবারা। এবার এই ভগ্নাংশটাকে যদি স্যার পক্ষান্তর করা হয়, নর্মালি গুণ রয়েছে, সো সেটা ভাগ হবে। কিন্তু আমার যেটা থিওরি সেটা হচ্ছে স্যার ভগ্নাংশ যদি পক্ষান্তর করা হয় তাহলে ওই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে, গুণ করে দেখো, 4,500 গুণ 2 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 3,000 টাকা। এটাই হচ্ছে নির্ণয় আসলের পরিমাণ, এবং এটা একটা আনসার। আমার আরেকটা আনসার কিন্তু এখনো থেকে গিয়েছে, সেটা হচ্ছে মুনাফার হার, মেবি মুনাফার হার। আচ্ছা, এই আনসারটা কি এসেছে? হ্যাঁ, এই আনসারটা মিলে গেছে, 3,000 টাকা। আমাদের আরেকটা আনসার থাকবে, সেটা হচ্ছে মুনাফার হার। সো আমরা সেটা পরে বের করব। আগে এই অংশটা বুঝতে পারছো কিনা দেখো। এই ধরনের ম্যাথগুলো তোমরা এভাবে করবা। যদিও আরো সিস্টেম রয়েছে, আরো 2টা সিস্টেমে এই ম্যাথটা করা যায়, তবে আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সহজ। একটু খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও কমনের অপর নাম কি, কমনের অপর নাম কি জানিয়ে দাও। আর কে কে বুঝছো এই অঙ্কটা করাবো, আগে গণিত শেষ করেন। ওকে, পরে বিজ্ঞান ধরেন। থ্যাংক ইউ। ব্ল্যাক হ্যাকার শ্রীপাদ, ওকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো কিনা সেটা বলিও। আগামীকালকে কিন্তু তোমাদের ক্লাস রয়েছে। স্যার এই ম্যাথগুলা কোথা থেকে করছেন? ও আচ্ছা, এটা হচ্ছে পাঞ্জেরি যে শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছে তার একটা অধ্যায়ভিত্তিক সলিউশন, আমি সেখান থেকে নিচ্ছি। স্যার বিজ্ঞান পড়াবেন অবভিয়াসলি। কোন কোন অভিজ্ঞতাটা বা কোন সেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা একটু খুব দ্রুত জানিয়ে দাও। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকালকে বিজ্ঞানটাই ধরছি, কারণ 2-1 দিন গণিত হয়ে গেছে। সো আমরা পরের দিন একটু বিজ্ঞান নিলে আমাদের স্বাদটা একটু ভালো লাগবে, এই আর কি। কমনের অপর নাম কেউ বলতে পারে না এখনো পর্যন্ত। কমনের অপর নাম কেউ বলতে পারে না এখনো পর্যন্ত, কেউ বলতে পারে নাই কমনের অপর নামটা কি। কমনের অপর নাম জানো না কেউ? কমনের অপর নাম কি? গতির অধ্যায়, হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ, খুব ভালো বলেছো। গতির অধ্যায় নিয়ে আলোচনা করা যায়। সো সবাই একটু শেয়ার করে দিবা, সবাই বন্ধুদেরকে জানিয়ে দিবা, ইনভাইট করবা, বন্ধুদেরকে বলবা যে এখানে কন্টিনিউয়াসলি লাইভ ক্লাসগুলো হয়ে থাকে, ফ্রি। বিজ্ঞান 11 অধ্যায়ের উপর। 11 অধ্যায় কোনটা? আচ্ছা, একটু বলিও তো। ওকে, নো প্রবলেম। তাহলে কমনের অপর নাম হচ্ছে স্যার ভাগ, মাথায় রাখবা এটা, এগুলো মাথায় রাখতে হবে স্যার। কমনের অপর নাম হচ্ছে স্যার ভাগ, ভুলে গেলে চলবে না। তোমরা তো রেসপন্স করতে পারো না, শুধু মেসেজ করতে থাকো, রেসপন্স কম করো। এবার আসো, আমাদের আরেকটা আনসার বের করতে বলেছে, সেটা হচ্ছে মুনাফার হার। সো মুনাফার হার বের করার জন্য আমরা এখন কি কি লিখতেছি দেখো। স্যার এখন আমাদের হাতে কি কি রয়েছে? স্যার এখন আমাদের হাতে মুনাফা আসল কিন্তু উদ্দীপকে আগে থেকেই ছিল 4,500 টাকা, এবং আমরা একটু আগে আসল কিন্তু পেয়েছি 3,000 টাকা। ওয়াও, দ্যাটস এ গুড পয়েন্ট। এরপরে আমাদের আর এর মান কিন্তু দেওয়া আছে, না সরি, আর এর মান বের করতে হবে, সরি, আর এর মান বের করতে হবে। এন এর মান কিন্তু দেওয়া আছে। এরপর এতটুকুই এতটুকুই। এখন আমরা এই অঙ্কটা 2টা সেগমেন্টে করতে পারি। স্যার কিভাবে? স্যার কিভাবে একটু বলেন। আমরা চাইলে এটা 2 ভাবে করা যায়। একটা ওয়ে হচ্ছে, স্যার যেহেতু আমার হাতে এ প্রেজেন্ট রয়েছে, আমি সরাসরি এ এর সূত্রটা অ্যাপ্লাই করে দিব, যে স্যার আমরা জানি বলে এ এর সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে নিব
দেন আর এর মানটা চলে আসবে। স্যার এ ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস এনআর। গতকালকে আমি তোমাদেরকে বলেছি এ থাকলেই এর সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আইটা দিবা। ঠিক আছে, এবার আসো এর সূত্র অ্যাপ্লাই করে দিলাম, মানগুলা ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পর 1 প্লাস এই যে এন এর মানও বসিয়ে দিলাম। এবার একটা কাজ করো, এই 3000কে পক্ষান্তর করো, তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে দেখো, 1 প্লাস 2r হবে, অর্থাৎ এটা মেবি 1.5 হইতে পারে, দেখি, হ্যাঁ 1.5, এরপর 1 প্লাস 2r, এরপরে ওই 1টাকে পক্ষান্তর করো, 1.5 থেকে 1 মাইনাস, দ্যাট মিনস 2r ইজ ইকুয়ালস টু, বিয়োগ করলে কত হবে 0.5। এরপরে আমরা যদি এখানে দেখাই তাহলে হচ্ছে স্যার আর ইকুয়ালস টু 0.5 কে 2 দিয়ে ভাগ করো, করলাম, তাহলে কত আসছে স্যার 0.5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 0.25। এবার এটাকে 100 দিয়ে গুণ করো, যেহেতু পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার আনসার আসছে 125%। এটা একটা আনসার, বুঝতে পেরেছো কিনা দেখো। এরপর আমরা আরেকটা ওয়েতে এটা করব, আরেকটা ওয়েতে করব, এটাকে আমরা আরেকটা ওয়েতে করব, আরেকটা ওয়েতে করছি দেখো। ওকে 25%। এবার দেখো আমরা চাইলে এখানে আই এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আই ইকুয়ালস টু পি, সরি এই যে আই ইকুয়ালস টু পি আর এন। তবে এই আই এর ভ্যালুটা আমার হাতে নেই, তাই আমি আই এর ভ্যালুটা বের করতেছি। স্যার আমি যদি মুনাফা আসল থেকে আসলটাকে মাইনাস করে দিই তাহলে তো স্যার মুনাফাটাই থাকবে, তাই না? আমি আবারও বলছি, মুনাফা আসল থেকে আসার এই যে 1500 টাকা, এই 1500 টাকা আমি এখানে ইউজ করে দিব, যে 1500 টাকা ইউজ করে দিলাম। আর পি এর মান 3000 টাকা, আর এর মান তো বের করতে হবে, এন এর মান হচ্ছে 2 বছর। সো তুমি শুধুমাত্র আর কে ওই পাশে রেখে, ডানে রেখে সবগুলাকে পক্ষান্তর করে দাও, 3000 গুণ 2, ডিরেক্টলি আর ইকুয়ালস টু বের করে দেও, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1500 ভাগ 3000 গুণ 2, দ্যাট মিনস 0.25। এরপর এটাকে 100 দিয়ে গুণ করে তারপর পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। গতকালকে বলেছি ভাঙতে গেলে ভাগ, গড়তে গেলে গুণ। তাহলে দেখছো তো দুইটা ওয়েতে তুমি কাজটা করতে পারো। এখন তোমার যে সেক্টরটা ভালো লাগে তুমি সেই সেক্টরটা করলে হবে। আশা বুঝতে পারছো কিনা সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, বুঝতে পেরেছো কিনা, এই অংশটা বোঝা গিয়েছে কিনা। দুইটা ওয়েতে করিয়ে দিয়েছি, হয় বাম পাশেরটা করো, না হয় ডান পাশেরটা করো, হয় নীল অংশটা না হয় লাল অংশটা, এই দুইটা থেকে যে কোনো একটা করো। ক্লিয়ার? এরপরও না বুঝলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি বুঝিয়ে দিব। আর তোমাদেরকে বলছি যারা স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস করছো, দেখো এই যে দেখো আমাদের এই যে প্লেলিস্টে তোমরা যাবা, প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে যাওয়ার পর তোমাদের যে ক্লাস এইটেরটা কোনটা, ক্লাস এইটের প্লেলিস্ট কোনটা, এই যে ক্লাস এইটের গণিতের প্লেলিস্ট হচ্ছে স্যার এটা, এই ভিও ফুল প্লেলিস্টে যাবা। ভিও ফুল প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল 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 ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে, তোমরা এখানে পেয়ে যাবে। সরি, এটা তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ঢুকে গেলাম, আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ঢুকে গেলাম। ক্লাস এইটেরটা কই, এই যে ক্লাস এইটের গণিত, এই যে ক্লাস এইটের গণিত নিউ কারিকুলাম ভিও ফুল প্লেলিস্ট, এখানে যাবা। এখানে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল সকল ক্লাস, এই যে দেখো, এই যে দেখো দ্বিপদী ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী সকল ক্লাস, সকল ক্লাস এখানে পেজ বাই পেজ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটা সকল ক্লাস তোমরা পেয়ে যাবে। এরপরে জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ যদি সিলেবাসে থেকে থাকে, এরপর তোমরা এখানে দেখো এই যে অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি কতগুলা ক্লাস দেখতে পেয়েছো, সবগুলা ক্লাসের লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিবা। এরপর যারা যারা ইয়ার ক্লাস করছো তারা কি করবা, বিজ্ঞানের ক্লাস, গণিতের ক্লাস হলে তো ঠিক আছে, গণিতের ক্লাস হলে এখানে অষ্টম শ্রেণী গণিতের যাবা, প্লেলিস্ট থেকে যাবা, এই যে অষ্টম শ্রেণীর গণিত, অষ্টম শ্রেণীর গণিত নিউ কারিকুলাম। আর যারা বিজ্ঞানের গুলো করছো, এই যে এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণী বিজ্ঞান, এটা হচ্ছে অনুশীলন বই, অনুসন্ধানী বই একটা আছে, এই যে এটা হচ্ছে অনুসন্ধানী বই, অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী বই ভিউ ফুল প্লেলিস্ট, এখানে যাবা। এখানে গিয়ে তোমরা তোমাদের বিজ্ঞানের প্রয়োজনীয় গতিকতা, শক্তি, তারপরে পরমাণু গঠন থেকে শুরু করে
কোষ বিভাজন ও তার রকমভেদ, এই যে দেখো রাসায়নিক বিক্রিয়া নিয়ে দুইটা ক্লাস রয়েছে, আরেকটা ক্লাস আছে মেবি। এই দুইটা আমি এই ক্লাসগুলোতে তোমাদের আরেকটা ক্লাস আছে মেবি, হয়তো বা সেটা এখানে অ্যাড করা হয়নি, তোমরা সেখানে ব্যাক আসলে এখানে পেয়ে যাবে। এই ক্লাসগুলো করে নিবা এবং এই ক্লাসগুলো থেকে তোমরা অবভিয়াসলি তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা ক্লিয়ার করতে পারবা। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। না পাইলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, প্রয়োজন হলে আমরা সেটা তোমাদেরকে ইয়া করে দিব, লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আর কি কোনো কথা আছে? আর যদি কোনো কথা না থাকে তাহলে চলো আমরা আমাদের ক্লাসের পরবর্তী অংশে যাই। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পেরেছো? এই ম্যাথটা কি বুঝতে পেরেছো? আমরা এখন যে দুইটা ওয়েতে ম্যাথটা করাইছি, এখানে কি না বোঝার কোনো কিছু আছে? স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে কেন? ও আচ্ছা, এটা তো অনেক আগের মেসেজ। এই স্ক্রিন কি দেখা যাচ্ছে না? উপস্থিতি কম হলে আমি কিন্তু ক্লাস নেওয়া অফ করে দিব, এটা মাথায় রেখো। ওকে ওকে, ক্লিয়ার। চলো এরপর আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করি। এখানে মুনাফা আসলের দ্বিগুণ, এই টাইপের কতগুলো ম্যাথ আছে, আমি ওখান থেকে একটা বের করার চেষ্টা করছি। মুনাফা আসলের দ্বিগুণ। আচ্ছা, এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এখানে আমাকে বলেছে, দেখো এই গ নাম্বার ম্যাথটা আমি একটু করব, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এই ম্যাথটা কিন্তু আসলে কমন বলতে অতিরিক্ত কমন, কিন্তু তোমাদের সিলেবাসে আসলে এর সম্পূর্ণ ব্যবহারটা নেই, তারপরে তোমাদের জানতে হবে। এখানে বলা হয়েছে দ্বিতীয় ব্যাংকের জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্যটা বের করতে হবে। এখন দ্বিতীয় ব্যাংক কোনটা? দ্বিতীয় ব্যাংক হচ্ছে যেখানে সে 9% মুনাফায় 4,000 টাকার 2 বছরের জন্য একটা ঋণ নিয়েছে। তাহলে দ্বিতীয় ব্যাংকটা হচ্ছে 9% এবং মূলধনের পরিমাণ হচ্ছে 4,000 টাকা এবং সময়টা হচ্ছে 2 বছর। প্রথম ব্যাংকের হিসাবটা ছিল 11%, মূলধনের পরিমাণ ছিল 3,000 এবং সময়টা ছিল 2 বছর। কিন্তু আমাকে এখানে দ্বিতীয় ব্যাংকের হিসাবটা করতে বলা হয়েছে। সো আমি চলে যাব 7-এর গতে। তোমাদের যদি এটার নোটসটা লাগে তোমরা আমাকে বইলো, আমি এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। এখানে আমাকে যে কাজটা করতে হবে শিক্ষার্থীরা, এখানে আমাদের হাতে কি কি রয়েছে? স্যার এন এর মান রয়েছে, তারপর আর এর মান রয়েছে, এটা হচ্ছে 9%, এটাকে ভেঙে ফেললে 0.09 হবে 100 দিয়ে ভাগ করলে। এরপরে পি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে স্যার 4,000 টাকা। এখন আমাকে যেটা বের করতে বলেছে এই দুইটার মানে এই 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 যে ইয়াগুলা রয়েছে, উপাদানগুলো রয়েছে, এগুলা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা দুটাই বের করতে বলেছে। সো আমি একটা কাজ করছি, এখানে লিখছি সুতরাং সরল মুনাফা হচ্ছে আই। সো আই ইকুয়ালস টু পি এন আর বা পি আর এন। পি এর মান বসিয়ে দিলাম, দেন এন এর মান বসিয়ে দিলাম, দেন আর এর মানও বসিয়ে দিলাম, ক্যালকুলেশনটা করে নিলাম। তাহলে আমার অ্যান্সার আসছে 4,000 into 2 into 0.09, that means 720 টাকা। ক্লিয়ার? দেখি এটা ক্লিয়ার হয়েছে কিনা। ও, এটা বাকি অংশ তো এখানে মেবি। আচ্ছা, প্রথম ব্যাংক, হ্যাঁ 720 টাকা, এই যে চলে এসেছে স্যার। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাতে যাব। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড অংশতে যাব। আবার চক্রবৃদ্ধি মুনাফার ডিরেক্ট সূত্রটা আমরা ইউজ করে দিব। 3টা সূত্র ছিল, এর মধ্যে যে কোনো একটা তোমার গতকালকে ক্লাসটা করে থাকলে তোমরা আশা করি পারবা। চক্রবৃদ্ধি মুনাফা ডিরেক্টলি সি মাইনাস পি, অথবা স্যার পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিরেক্টলি দিয়ে দিতে পারো। এবার আসো, ফি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 4,000 টাকা, 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 0.09, আর এই যে দেখো এন এর মান হচ্ছে 2, এই যে একসাথে। সো আমরা যদি এটাকে হিসেব করি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এটা হচ্ছে 1.09 হোল স্কয়ার মাইনাস 1। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শিক্ষার্থীরা ডিরেক্টলি এটাকে একসাথে হিসেব করে ফেলবো। 1.09 হোল স্কয়ার মান পেয়েছি 1.18, সেখান থেকে সরাসরি 1 কে মাইনাস করে দিচ্ছি 0.1881। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4,000 দিয়ে গুণ করলে আমার চক্রবৃদ্ধি মুনাফা আসে
752.4 টাকা। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটো বুঝতে পারছো কিনা দেখো তো। এই যে চলে এসেছে। এখন শুধু আমাদের পার্থক্যটা বাকি। এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা দুটো বুঝতে পেরেছো? তাহলে যদি বুঝে থাকো পিআরএন পিএনআর আর পিআরএন একই, তাই না? অবভিয়াসলি একই। গুণ অবস্থায় একই, অবভিয়াসলি একই। তাহলে এবার আমরা শুধু কোথায় যাব? পার্থক্যটা বের করব। তাহলে আমরা যদি পার্থক্যটা বের করি, অর্থাৎ যেই মুনাফাটা সবচেয়ে বেশি, অবভিয়াসলি চক্রবৃদ্ধিটা বেশি হবে 752.4। এখান থেকে আমরা 720 যেটা সরল মুনাফা সেটা মাইনাস করে দিলি, দেন 32.4 না কত টাকা, এটাই হচ্ছে আমাদের আনসার। এই যে আমাদের আনসারটা চলে এসেছে, 32.4 না কত। ঠিক আছে। এখন একজন কমেন্টে বলেছে যে স্যার, আমি যদি স্যার আই ইকুয়ালস টু, এই যে দেখো আই ইকুয়ালস টু পি এন আর, অথবা সে যদি বলে স্যার আমি আই ইকুয়ালস টু পি আর এন দিব, স্যার দুইটা একই কথা কিনা? অবভিয়াসলি দুইটা সেম। এই দুইটা সেম, এগুলাতে কোনো ইয়া নাই। গুণ অবস্থায় এ ইন্টু বি লেখা যে কথা, বুঝতে পেরেছো? অথবা বি ইন্টু এ লেখাও সেম কথা, কারণ গুণ এবং যোগ হচ্ছে আমাদের বন্ধু। সো গুণ এবং যোগ অবস্থায় কোনো রাশি বা চলক আগে পরে থাকতে পারে, ইটস ওকে। তাহলে এখানে কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে আমরা আরেকটা মেতে যাই। সেম, এই যে দেখো উপরের উদ্দীপকের মুনাফা আসল ব্যাংকে জমা রাখলে, এইটা তোমাদের সাথে একটা গেম খেলা হয়েছে। মুনাফা আসলটা যদি ব্যাংকে জমা রাখি, এই ব্যাংকে জমা রাখলে এটা কিন্তু মূলধন হয়ে যাবে। অর্থাৎ এখানে যেটা মুনাফা আসল আছে, এই যে 15,750, এটা হচ্ছে 5 বছর পর তিনি এত টাকা পেয়েছেন। তিনি প্রথমে 12,000 টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন, সেটা মূলধন ছিল। কিন্তু 5 বছর পর তিনি যেহেতু 15,750 টাকা পেয়েছেন, দ্যাট মিনস সেটা হচ্ছে মুনাফা আসল। এখন এই মুনাফা আসলটা যদি আমি খ নাম্বারে আবার ব্যাংকে জমা দিই, তাহলে ওইটা মূলধন হিসেবে কাউন্ট হবে, এবং ওই মূলধনের 12% মুনাফাই 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলেছে। একদম হুবহু এই অঙ্কটাই, জাস্ট এখানে কি কি পরিবর্তন হবে সেটা একটু দেখো শিক্ষার্থীরা। এন এর মানটা আমরা এখানে দিয়েছিলাম 2 বছর, আর আমাদের এই অঙ্ক হবে এন এর মানটা হবে 3 বছর, আর এখানে হচ্ছে 12%। আমাদের অঙ্কের মধ্যে আমরা সেটা 9% পেয়েছিলাম, ছিল আর কি। এবং এখানে পি এর ভ্যালু হবে 15,750, আর আমাদের অঙ্কে ছিল 4,000 টাকা, এতটুকুই। কিন্তু তুমি যখন প্রথম অঙ্কটা করবা, তখন হবে তোমার মূলধনটা হচ্ছে 12,000 টাকা। এই 15,750 সেটা হবে মুনাফা আসল। ঠিক আছে, 12,000 টাকা সেটা হচ্ছে আসল প্রথম অঙ্কের জন্য। পরবর্তীতে তুমি যখন এই মুনাফা আসলটাকে ব্যাংকে জমা দিবা, 15,750, ব্যাংকে 500 টাকা বা 50 টাকা জমা দেওয়া মানেই সেটা মূলধন। বুঝতে পেরেছো? আশা করি সেটা পারবে বলে আমার বিশ্বাস। তোমরা করে ফেলবা, না পারলে বইলো, কমেন্ট সেকশনে বইলো, আমি অবশ্যই তোমাদেরকে করে দিব। এবার আমরা এখান থেকে একটা প্রশ্ন করি, সেম 9 নাম্বার প্রশ্ন। আমি কিন্তু এই 10 নাম্বার ইয়াটা, সরি 9 নাম্বার প্রশ্নের খ নাম্বারটা কিন্তু করব না, কারণ এটা কিন্তু আমি অলরেডি করিয়ে ফেলেছি। কারণ এই যে দেখো মুনাফা আসলের এত অংশ আজকের ক্লাসের শুরুর দিকে আমি করাইছি এই ম্যাথগুলা। এখানে তোমাকে x বছরের জন্য অর্থাৎ এন এর মানটা বের করতে বলেছে। আশা করি পারবে, না পারলে বইলো, আমি করে দিব। এখন আসো, এখানে একটা কাহিনী হয়েছে। সেই কাহিনীটা হচ্ছে কি স্যার, একজন ব্যবসায়ী তিনি কিছু চাল 9,500 টাকায় বিক্রয় করায়, তাই 5% ক্ষতি হয়েছে। এর ভিত্তিতে ক নাম্বারটা, সেখানে বলা হয়েছে চাল বিক্রেতা কত টাকায় বিক্রয় করলে তার 7% লাভ হবে। অর্থাৎ একজন চাল ব্যবসায়ী সে 9,500 টাকায় যখন কিছু চাল বিক্রি করেছেন, তখন তার 5% ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখন সে কত টাকায় বিক্রয় করলে তার 5% ক্ষতি, ওইটা ফুসানোর পরে উল্টা আরো 7% লাভ হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আগে আমরা ক্ষতি এবং লাভের অংশটা বের করে ফেলি। এটা হচ্ছে 9 এর মেবি, হ্যাঁ 9 এর ক। সো এটা একটু দেখো এটা কিভাবে করবা। প্রথমে লিখবো স্যার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি বলতে মাইনাস হবে, পার্সেন্টেজ থেকে মাইনাস হবে, দ্যাট মিনস 100 থেকে মাইনাস হবে, তাহলে 100 মাইনাস 5, অর্থাৎ এটা হচ্ছে 95 টাকা। ক্লিয়ার? কেউ কি মেসেজ করেছো? এরপর আরেকটা বলেছে কি 7% লাভ, তাহলে 7% লাভে বিক্রয় মূল্য বের করতেছি। লাভ বলতে প্লাস হবে, তাহলে 100 + 7, দ্যাট মিনস
দ্যাট মিনস 107 টাকা। এখন ভালো করে খেয়াল করে দেখো, সে যদি স্যার এই 5% ক্ষতি থেকে এই 7% লাভে আসতে চায়, তাহলে তাকে এই 95 টাকার জিনিস 160 টাকা দিয়ে বিক্রয় করতে হবে, আদারওয়াইজ অন্য কোনোভাবে সম্ভব নয়। সো আমি লিখব এখন এখন 95 টাকার চাল বিক্রি করতে হবে সমান, বিক্রয়, বিক্রি না বিক্রয় লিখলে ভালো হয়, বিক্রয় করতে হবে সমান কত টাকায়? 160 টাকায়। তাহলে সেই হিসেবে ঐকিক নিয়ম 1 টাকার চাল কম পরিমাণে বিক্রি করতে হবে, তাহলে 160 ডিভাইডেড বাই 95। এবং তিনি কত টাকার চাল বিক্রয় করেছিলেন? মেবি 9500 টাকার চাল বিক্রি করেছিলেন, তাহলে সেক্ষেত্রে এটা হিসাব করলে হবে 107 ইন্টু 9500 ডিভাইডেড বাই 95। তার মানে আমরা যদি ক্যান্সেলেশন করি তাহলে সেক্ষেত্রে এটা মেবি 100 হচ্ছে, 100-র সাথে এটা গুণ করলে 107 এর সাথে 100 কে গুণ করো, তাহলে কত টাকা দেখো, 107 গুণ 100, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10,700 টাকায় বিক্রয় করলে তার উল্টো ইয়ার পরিবর্তে কি যে বলে 5% ক্ষতির পরিবর্তে উল্টো আরো তোমার 7% লাভ হবে। এই যে ওরে বাপ রে বাপ, এখানে দেখো কি কাহিনী করছে, পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ, পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে তারপর আনসারটা পাইছে। এখন সিদ্ধান্ত তোমার, কি এইভাবে করবা নাকি এইভাবে করবা। ক্লিয়ার? কোনো কি প্রশ্ন আছে? কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বুঝতে পারো। কাল হবে বিজ্ঞান ক্লাস, বিজ্ঞানের গতি নিয়ে কালকে আলোচনা করব, বিজ্ঞানের গতি গতি গতি। তবে হ্যাঁ, কালকে ক্লাসটা একটু আর্লি হবে। কালকের ক্লাসটা আমি সন্ধ্যা 6টার দিকে শুরু করব, সন্ধ্যা 6টার দিকে শুরু করব কালকে ক্লাসটা, কারণ একটু আর্লি শুরু করব, কারণ কালকে 9 এবং ক্লাস 8 এবং 9 দুইটা ক্লাসে লাইভ ক্লাস দিব তাই। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে দেখো, খ নাম্বারে কি বলেছে, এখন বলেছে বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা, বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা মানে হচ্ছে ওই 9500 টাকা সে এক্স বছরের জন্য 10% সরল মুনাফায় ব্যাংকে জমা রাখায় তার মুনাফা আসলে এত অংশ হলো। তাহলে আমাকে ওই এক্স এর মান অর্থাৎ এক্স বছরের মানটা বের করতে বলা হয়েছে। সো এটা এমনি করেছি, বাট এভাবে তো করি নাই। সো আগে দেখি, আমরা আগে আসলটা বের করার, ফাইন্ড আউট করার ইয়া করি। ওকে, এখন আমরা এটা কিভাবে করতে পারি ভালো করে দেখো। এখানে আমরা চাইলে একটু আগে যে অঙ্কটা করেছি সেম একই স্টাইলে একদম শুরুতে যে অঙ্কটা করেছিলাম মুনাফা আসলের এত অংশ, আমরা চাইলে এইভাবে ম্যাথটা করতে পারি। আবার যেহেতু আমাদের এখানে অনেকগুলা ভ্যালু ইতিমধ্যে দেওয়া রয়েছে, সো আমরা এখন চাইলে অন্য সিস্টেমেও এই অঙ্কটা করতে পারি, এটা তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে কোন কোন ইয়ে রয়েছে, বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা, দ্যাট মিনস এখন আসল হচ্ছে 9500। সো আমি এখন দিয়ে দিচ্ছি বাবা, এখানে পি হচ্ছে 9500 দিয়ে দিলাম, তারপর হচ্ছে সময় হচ্ছে এক্স, এবং মূলত এই এক্স এর মানটাই আমাকে বের করতে বলা হয়েছে। এরপরে বলেছে কত পার্সেন্ট, আর এর ভ্যালু হচ্ছে 10%। সো 10% মানে এটাকে ভেঙে ফেললে 100 দিয়ে ভাগ করলে 0.1 হবে বা 10 হবে, যাই হবে হোক। এরপর মুনাফাটা হচ্ছে আসলের 5/3। সো আমি এখন লিখলাম এই মুনাফাটা হচ্ছে আসলের 5/3 অংশ। ঠিক আছে, এবার আসো, আসল মান হচ্ছে পি, অর্থাৎ 9500 এর 5/3। সো এখন দেখো, হিসাব করে দেখো কত হয়, 9500 গুণ 3, এর মানে মনে মনে গুণ চিহ্ন, ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 5700 টাকা। ওরে বাবা, এত টাকা। ওকে, এখন আমরা কি বের করব স্যার, আমরা এখন এন এর মানটা বের করব। সো যেহেতু স্যার আমরা আই পেয়ে গেছি, আমরা চাইলে আই এর সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি, নো প্রবলেম স্যার। আই ইকুয়ালস টু পি আর এন। এবার দেখো আই এর ভ্যালু হচ্ছে 5700, পি এর ভ্যালু হচ্ছে 9500,
আর এর ভ্যালু হচ্ছে 0.1 এবং n মান হচ্ছে x। ক্লিয়ার? এবার আসো আমরা সেটা করি, শুধুমাত্র x ছাড়া বাকি সবগুলাকে বামে পক্ষান্তর করি। তাহলে 5700, 9500 নিচে চলে আসবে, 0.1 নিচে চলে আসবে, x থাকবে। তাহলে সো x ইকুয়াল টু, ব্র্যাকেটে স্টার্ট করতে হবে কিন্তু, 5700 ডিভাইডেড বাই ব্র্যাকেট স্টার্ট 9500 গুণ 0.1, তাহলে হচ্ছে কত? 6 বছর। অর্থাৎ দেখো এই যে 6 বছর, এটা হচ্ছে আনসার। আনসারটা মিলছে কিনা দেখো তো, এই যে 6 বছর আনসারটা চলে এসেছে। এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা দেখো। কারণ এই অঙ্কটা আমরা এত সহজে কেন করতে পেরেছি, কারণ আমাদের আসলের মানটা দেওয়া ছিল তাই। যদি আসলের মানটা দেওয়া না থাকতো, আসলের মানটা যদি দেওয়া না থাকতো তাহলে কি হইতো? আসলের মানটা যদি দেওয়া না থাকতো তখন ওই যে একদম শুরুতে আমরা যে অঙ্কটা করেছিলাম সেই এই সিস্টেমে আমাকে অঙ্কটা করতে হইতো। যেহেতু আসলের মানটা দেওয়া আছে সেটা আমার জন্য একটা বোনাস পয়েন্ট, তাই আমি আই এর মানটা সহজে বের করতে পেরেছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? একটু সিস্টেম বুঝতে হবে, তোমাদের সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। এরপরে কি বলছে, এই যে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এগুলো অনেকবার করাইছি। এই যে দেখো এখানে আর এর মান দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, ইজিলি পারবা। এগুলো একদম সহজ ম্যাথ, এগুলো একটু আগেও করাইছি। এরপর হ্যাঁ, এই অঙ্কটা একটু করাই। এই যে দেখো একই চক্রবৃদ্ধি মুনাফার হারে, অর্থাৎ মুনাফার হারটা সেম থাকবে। এক বছর আনতে মানে এক বছরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500, আবার 2 বছর আনতে অর্থাৎ n এর মান যখন 2 হয় তখন চক্রবৃদ্ধি মূলধনের মান হচ্ছে 20,280 টাকা। এখন আমার প্রথম কাজটা হচ্ছে মূলধন নির্ণয় করো। এরপর চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য বের করতে বলছে, এটা তোমরা ইজিলি পারবা। এখন আমার মেইন কাজটা হচ্ছে 13 নম্বরের কটাকে সলভ করা। 13 নম্বরের কটা সলভ করতে পারলেই হবে, আমার মূলধন বের করতে হবে। সো এই অঙ্কের প্রথম শর্ত হচ্ছে স্যার ফি ইকুয়ালস টু হোয়াট, পিটা বের করতে হবে। সো আমরা আপাতত পি কে পি ধরে নিলাম, বা এক্স অথবা ওয়াই বা যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। প্রথম কথা হচ্ছে স্যার এক বছর আনতে, প্রথম বছর আনতে এখানে আচ্ছা প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে, প্রথম সেক্টরে কি কি দেওয়া আছে, সো আমরা সেটা একটু নোট ডাউন করি। আর অন্য পাশে দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেটা একটু নোট ডাউন করব, পরবর্তীতে আমরা দুইটাকে একসাথে ফাইনালাইজ করব। প্রথম প্রথম ক্ষেত্রে স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথম এক বছর আনতে, অর্থাৎ এখানে স্যার প্রথম ক্ষেত্রে এন এর মান হচ্ছে স্যার 1 বছর। এরপর এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500, দ্যাট মিন্স সেটা হচ্ছে সি এর ভ্যালু 19,500, এবং তারাই বলেছে একই মুনাফা হারে, অর্থাৎ মুনাফার হার সেম থাকবে এবং মূলধন মানে পি থাকবে, অর্থাৎ এগুলা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। এগুলো আমরা নিজ দায়িত্বে যেমন আছে তেমন লিখে দিলাম। শুধুমাত্র এখানে লিখবো না আমরা, এটার জন্য না, আমরা ওইটার ক্ষেত্রেও লিখে দিব সেম। বুঝতে পেরেছ? তাহলে দেখো এই সবটাই মান আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি, এই যে জাস্ট এই সেক্টরে নিয়ে যাচ্ছি। দেখো ভালো করে দেখো, শুধুমাত্র এখানে কি হয়ে আছে, 2 বছর আনতে বলেছে, তাই আমরা 2 দিয়ে দিলাম। আর অ্যামাউন্টের পরিমাণটাও মেবি একটু চেঞ্জ হয়ে গেছে, অ্যামাউন্টের পরিমাণটা মনে হয় 20,280, সো আমরা সেটাও লিখে দিলাম। এটা একটু হার্ড রয়েছে, একটু কষ্ট করে দেখতে হবে, 20,280। সো এখন আমরা কি করব, দুইটার ক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা অ্যাপ্লাই করে দিব, সি এর সূত্রটা আমরা জানি বলে অ্যাপ্লাই করে দিলাম। যে স্যার আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এরপরে সি এর ভ্যালু বসিয়ে দিলাম 19,500 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, একটার মান নেই, এন এর মান আছে 1। এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। আর এখানেও আমরা জানি বলে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এই যে স্যার আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এবার দেখো আমরা সি এর ভ্যালু বসিয়ে দিলাম 20,280, পি এর মান নেই, আর এর মানও নেই, বাট এন এর মান হচ্ছে এখানে 2 বছর, সো দ্যাট ইজ নাম্বার 2 ইকুয়েশন। এখন এই দুটো ইকুয়েশনের মধ্যে কোন ইকুয়েশনটা বড় কোন ইকুয়েশনটা ছোট একটু কমেন্ট সেকশনে বলো তো, দেখি কে বলতে পারে কোন ইকুয়েশনটা বড় কোন ইকুয়েশনটা ছোট। দেখি, কালকে বিজ্ঞান ক্লাস, বিজ্ঞানের গতি নিয়ে আলোচনা করতে হবে, সবাই গতি নিয়ে একটু বলেছে তাই গতি নিয়ে আলোচনা করব।
এভাবে প্রতিদিন ক্লাস হবে, অবভিয়াসলি ক্লাস হবে, তবে সপ্তাহ ওয়াইজ। যেমন আগামী সপ্তাহটা কিন্তু আগামীকালকে ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের ক্লাস নেওয়ার। এই হলো বিষয়। 2 নংটা, ইয়েস অবভিয়াসলি 2 নং ইকুয়েশনটা বড়। ভেরি গুড। এটাকে ঝাপসা দেখা যাচ্ছে, কোনো বাফারিং করছে একটু বলবা, বাফারিং টাফারিং করলে একটু বলবা। এখানে 2 নাম্বার ইকুয়েশনটা বড় স্যার, দুইটা ক্ষেত্রে বড়, কারণ এখানে n এর মানটাও বড় এবং c এর মানটাও বড়, দুইটা। তো যেহেতু স্যার 2 নাম্বার ইকুয়েশনটা বড়, তাহলে আমরা কি করব, এই 2 নাম্বার ইকুয়েশনকে ভাগ করব কত দিয়ে, 1 নাম্বার দিয়ে, এবং এটা এই চিহ্নটা দিয়ে দিব ইমপ্লাইজ। এর অর্থ হচ্ছে আমার লিখতে ইচ্ছে হয় না তাই আমি লিখি নাই, সিম্পল ভাবে আমি প্রকাশ করেছি যে স্যার 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করে পাই। এবার আসো 2 নাম্বারের স্যার বামে কত ছিল, 20,280, আর 2 নাম্বারের ডানে কত ছিল, p ইন্টু 1 প্লাস r হোল স্কয়ার মেবি। আর 1 নাম্বারের বামে ছিল 19,500, আর ডানে ছিল p ইন্টু 1 প্লাস r অনলি 1। এবার আমরা যদি স্যার ক্যান্সেলেশন করি, পিপি ক্যান্সেল, এই যে দেখো 1 প্লাস আর, এখানে হচ্ছে দুইটা উপরে আর নিচে হচ্ছে একটা, সো আমরা যদি এভাবে ক্যান্সেল করে দিই তাহলে এখানে আরেকটা থাকবে 1 প্লাস আর, ঠিক আছে, 1 প্লাস আর অনলি একটা থাকবে, এই 1 প্লাস আর ঠিক আছে। এখন উপরের ওয়ানটা দিলেও পারে, না দিলেও কোনো সমস্যা নেই, একই কথা। আর এদিকে যদি আমরা ক্যান্সেল করি অর্থাৎ ভাগ করি, 20,280 ডিভাইডেড বাই 19,500, তাহলে সেক্ষেত্রে 1.04, তাহলে এটা হচ্ছে 1.04, আর ডানা হচ্ছে অনলি 1 প্লাস আর, ঠিক আছে। আমি আবার বলছি 1 প্লাস আর হোল স্কয়ার মানে 1 প্লাস আর দুইটা, আর এখানে 1 প্লাস আর একটা কাটাকাটি গেলে আরেকটা থেকে যাবে। এবার আমরা এই 1 কে পক্ষান্তর করি, 1 কে পক্ষান্তর করলে এটা হবে আর ইকুয়ালস টু হবে 0.04। যদি তোমাকে এই যে দেখো, আমি এই আর এর মানটা আমার কিন্তু লাগবে একটু পর, এটা আমার লাগবে, বুঝতে পেরেছো? কিন্তু যদি তোমাকে এই আর এর মানটা মুনাফার হারটা বের করতে বলে, তাহলে তুমি কি করবা, এই মানের সাথে 100 কে গুণ করে স্যার 4%, এটা হচ্ছে তোমার আনসার। যদি তোমাকে বলে, এটা আমরা এক্সট্রা করেছি, যদি তোমাকে বলে মুনাফার হারটা বের করতে বলে, আশা করি করে নাই মনে হয়, না মূলধন বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মুনাফার হারটা বের করতে বলে নাই, হয়তো বা এর পরবর্তী অঙ্কে লাগবে। হ্যাঁ এই যে দেখো, একই হারে মানে এখন এই মুনাফার হারটা তোমার লাগবে 4%। আমি এই আর মানটা দিয়ে আমার কাজটা চালিয়ে নিতে পারবো। তাহলে দেখি আমাকে এর পরবর্তীতে কি বলেছে, আমাকে মূলধন বের করতে বলেছে। সো আমি কি করব, এই আর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসে দিব। তাহলে আমি লিখলাম 1 নং হতে, যেহেতু 1 নংটা বড়, সো আমি 1 নং হতে লিখলাম, 1 নং হতে পাই বলে লিখলাম, বা 1 নং এ স্যার আর মান বসিয়ে সেটাও লেখা যায়। স্যার 19,500 ইজ ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 1 প্লাস আর আর কি। তো তুমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, তুমি চাইলে এখানে ডিরেক্টলি 1 প্লাস আর এর মান, এই যে 1 প্লাস আর এর মান, এটাও তুমি চাইলে বসা দিতে পারো একেবারে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু আর এর মানটা বসাবো, দরকার হলে আমার কাজের পরিমাণ একটু বাড়ুক। 19,500 দিলাম, পি ইনটু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.04। এই উপরের ওয়ানটা আমি আর এখন দিলাম না, কারণ এই পাওয়ার নিয়ে আমার তেমন কিছু আসলে বলার নেই। এরপর আমি এটাকে হিসাব করলে হচ্ছে 1.04। এবার 1.04 সেটা গুণ অবস্থায় রয়েছে, সেটাকে পক্ষান্তর করলে আশা করি ভাগ হয়ে যাবে 19,500। সো ভাগ হলে কত আসে দেখো, 19,500 ডিভাইডেড বাই 1.04, তাহলে সেক্ষেত্রে আসছে 18,750 টাকা। এটাই হচ্ছে আমার মূলধন এবং এটাই হচ্ছে আমার আনসার। যদি তোমাকে মুনাফার হার বের করতে বলতো তাহলে এটাই হতো আনসার। দেখি আমাদের আনসারটা হয়েছে কিনা, 18,750। ইয়েস স্যার, আমাদের আনসারটা হয়েছে। এবার কি বলেছে একটু দেখো, খ নাম্বারে কি বলেছে, একই হারে, অর্থাৎ তুমি যে একটু আগে 4% পেয়েছো, উক্ত মূলধন মানে কোনটা, ওই যে উক্ত মূলধন মানে স্যার 18,750 কি বোঝাচ্ছে, 3 বছরের পর সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। স্যার এটা আমি জানি না, এটা তোমরা কিভাবে করবা সেটা তোমরা বুঝো, আমি আমার দৃষ্টিকোণ থেকে বুঝিয়ে দিয়েছি। সি ইকুয়াল এ মাইনাস পি এভাবে করা হবে না, অবভিয়াসলি করতে পারো, আমি ডিরেক্টলি ইয়া করে ফেলেছি। আমি ডিরেক্টলি, তুমি চাইলে সি ইকুয়ালস টু এ মাইনাস পি দিয়েও করতে পারো, কারণ এইভাবে করার চাইতে ডিরেক্টলি সূত্র দিয়ে দাও। আর তোমাদের বইয়ের গুলোর সাথে আমার গুলো মিলে না, কারণ আমার সরল মুনাফার সূত্র হচ্ছে স্যার আই ইকুয়ালস টু পি আর এন, আর একটা হচ্ছে মুনাফা আসল এ ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি 1 প্লাস এন আর, অনলি 1 প্লাস এন আর, এটা হচ্ছে মুনাফা আসল।
আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যেটাকে সি মাইনাস পি বলা হয়। অথবা তুমি চাইলে এখানে সি এর ভ্যালু ইউজ করতে পারো, যে সি এর ভ্যালু হচ্ছে স্যার পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, এবং এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার এটাও চক্রবৃদ্ধি মুনাফা। অথবা তুমি চাইলে এখান থেকে ফি কমন নিয়ে একেবারে চক্রবৃদ্ধি মুনাফার এই যে এটা ইউজ করতে পারো। এই সবটাই চক্রবৃদ্ধি মুনাফা, সবটাই চক্রবৃদ্ধি মুনাফা। আর আমি এখানে তোমাদের বইতে একে চক্রবৃদ্ধি মূলধন ধরেছে, আর আমি এখানে সি কে চক্রবৃদ্ধি মূলধন ধরেছি, সি ইকুয়াল পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে মূলত চক্রবৃদ্ধি মূলধন। সো এটা হচ্ছে আমার থিওরি। এখন তোমরা বাকিটা তোমরা বুঝো কিভাবে করতে হয়। ক্লিয়ার? দেখি মুনাফা আসলে দ্বিগুণ তিনগুণ এই টাইপের কোন একটা ম্যাথ আমরা পাই কিনা। এই যে এই অঙ্কটা একটু করব। আচ্ছা এটা নয়, এটা সহজ আছে, এটা কঠিন টাইপের একটা আছে, এটা খুঁজে পাচ্ছি না কেন। আমরা এটা একটা ট্রাই করতে পারি, এই যে শান্তার হিসাবটা, এটা একটু ট্রাই করতে পারি। এই অংশটা একটু দেখো। শান্তা প্রতি মাসে একটি ব্যাংকে 7% হারে সরল মুনাফায় 2500 টাকা জমা করে। সে 3 মাস নিয়মিত জমা দেয়, কিন্তু বিশেষ প্রয়োজনে চতুর্থ মাস শেষ না হওয়ার আগেই সকল টাকা তুলে নেয়। এটা হচ্ছে মূলত উদ্দীপক। এখন প্রশ্ন হচ্ছে শান্তার প্রথম মাসের মুনাফার পরিমাণ নির্ণয় করো। স্যার আই ইকুয়ালস টু পি আর এন। এখানে স্যার পি এর মান দেওয়া আছে 2500, আর এর মান দেওয়া আছে 7%, বাট এনটা হচ্ছে সমস্যা, এনটা হচ্ছে 3 মাস। এই 3 মাসটা 1 বছরের কত সেটা আমাকে বের করতে হবে। এই জাস্ট এইটাই হচ্ছে মূলত 20 নাম্বারের ক এর মেইন ফ্যাক্ট। এই 20 নাম্বারের ক এর মেইন ফ্যাক্ট একটু দেখো। স্যার এখানে পি এর মান দেওয়া আছে 2500 টাকা এবং আর এর মান দেওয়া আছে 7%। আমরা 100 দিয়ে ভাগ করলে 0.07 হবে। এরপরে একটু ঠিক করে দাও। এরপরে এন এর মান দেওয়া আছে স্যার 3 মাস। এখন এই 3 মাসকে যদি স্যার বছরে কাউন্ট করতে হয় তাহলে অবভিয়াসলি 12 দিয়ে ভাগ করতে হবে। এই যে স্যার বছর চলে এলো, ঠিক আছে, এই যে বছর আর কি। সরি, এখানে তো প্রথম মাসের কথা বলেছে। ও মাই গড, এখানে প্রথম মাসের কথা বলা হয়েছে, তাহলে জাস্ট 1 মাস। এই যে 1 মাস, এই যে 1 মাসকে বছরে নিয়ে আসলাম। এবার মূলধন যদি আমি বের করি, স্যার আই ইকুয়ালস টু পি আর এন মুনাফা। পি এর মান হচ্ছে 2500, আর এর মান হচ্ছে 0.07। এটাকে ডিরেক্টলি ভাগ করেও বসাতে পারো, অথবা তুমি চাইলে 1/12 দিতে পারো, সিদ্ধান্ত তোমার। এবার উপরের গুলা গুণ করে 12 দিয়ে ভাগ করলে তোমার আনসারটা চলে আসবে। স্যার 2500 গুণ 0.07 ডিভাইডেড বাই 12, দ্যাট মিনস 14.58। এই যে দেখো 14.58 টাকা। ইয়েস, 14.58 টাকা। এটা হচ্ছে তার প্রথম মাসের মুনাফা। এখন প্রথম মাসের মুনাফা গেল, দ্বিতীয় মাসের মুনাফার পরিমাণ তোমাকে বের করতে হবে। এটাই হচ্ছে তোমার মেইন ফ্যাক্ট, দ্বিতীয় মাসের মুনাফাটা বের করতে হবে। ক্লিয়ার? এবার এটা দ্বিতীয় মাসের মুনাফা বের করার জন্য তুমি কি করতে পারো সেটা দেখো। এখন কিন্তু তোমার পি এর মান কিন্তু স্যার প্রথম মাসের 2500 যোগ দ্বিতীয় মাসের 2500, দ্যাট মিনস এখন তোমার মূলধন হচ্ছে 5000 টাকা। আর আর এর মান সেম 7%, দ্যাট মিনস 0.07। এন এর মান এখন দেখো, এখন দ্বিতীয় মাসটা বের করছো, ভালো করে খেয়াল করে দেখো। দ্বিতীয়তম মাস অর্থাৎ সেকেন্ড মাস, সেটাও তো 1 মাস, তাই না? তাহলে আমি এখানে লিখলাম দ্বিতীয়তম মাস। এমনি বোঝার জন্য লিখেছি, এটা লেখার দরকার নেই। অর্থাৎ এটাও একটা মাস, এটাও একটা মাস, এটাও 30 দিনের হিসাব। সো এটাকেও বছরে নিয়ে আসতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। এরপর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কাজটা করে দাও। যে স্যার আই ইকুয়ালস টু পি আর এন। পি এর মান 5000, আর এর মান হচ্ছে স্যার 0.07, এন এর মান হচ্ছে 12/1। এবার সবগুলাকে গুণ করো। 5000 গুণ 0.07 ডিভাইডেড বাই 12, তাহলে সেক্ষেত্রে মুনাফার পরিমাণ 29.16 বা 17 এই টাইপের চলে এসেছে। এই যে চলে এসেছে। এখন
শান্তা ব্যাংক থেকে মোট কত টাকা পেল? এভাবে সে কয় মাস জমা রেখেছে? নিয়মিত 3 মাস জমা রেখেছে, তার মানে তার 3 নাম্বার মাসের হিসাবটাও আমাকে করতে হবে। এরপর টোটাল মোট যে প্রথম মাসের ইয়াটা, দ্বিতীয় মাসের ইয়াটা এবং তৃতীয় মাসের মুনাফাটা সবটাই আমাকে যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা একই নিয়মে শান্তার তৃতীয়তম মাসেরটা বের করব। শান্তার এখন মূলধন হবে প্রথম মাসের 2500, সে প্রতি মাসে 2500 টাকা করে জমা দেয়, তাহলে সে তৃতীয় মাস পর তার মূলধন দাঁড়াবে টোটাল 7500। আর এর মান সেম 7%, 0.07। আর হচ্ছে তোমার একটা যেন কি আর স্যার এন, এটা হচ্ছে স্যার তৃতীয়তম মাস। এন এন হচ্ছে তৃতীয়তম মাস, দ্যাট মিনস সেটাও 30 দিন, অর্থাৎ সেটাও 1 মাস। এখন ওই 1 মাসটাকে বছরে নিয়ে আসতে হলে অবভিয়াসলি তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, না হয় সেটা বছরে আসবে না। এরপর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাকশনটা শুরু করে দাও। সো তৃতীয় মাসের মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর, পি এর মান দিয়ে দিলাম 7500, এন এর মান হচ্ছে 12/1, আর এর মান হচ্ছে 0.07। 7500 সাথে 0.07 গুণ করো, 7500 ইন্টু 0.07 ডিভাইডেড বাই 12, অর্থাৎ 43.75 টাকা। এটা সরি, এটা তো আনসার না। এখন মোট কত টাকা পাবে, টোটাল সে কত টাকা পাবে সেটা একটু দেখো। সে টোটাল কত টাকা পাবে শিক্ষার্থীরা? তাহলে শান্তা 3 মাস পর মোট পাবে। শান্তা 3 মাস পর মোট পাবে সমান 3 মাস পর তার মূলধন হচ্ছে 7500। প্রথম মাসের মুনাফা দেখো, প্রথম মাসের মুনাফা হচ্ছে স্যার 14.58, দ্বিতীয় মাসের মুনাফা 29.16। তাহলে 14.58 যোগ 29.16 দ্বিতীয় মাসের মুনাফা। এখন 3 নাম্বার মাসের মুনাফা হচ্ছে স্যার 43.75। প্রত্যেকটা দেখো যোগ করো। তাহলে আমরা এই যে দেখো, এটা প্রথম মাসের ছিল মুনাফা, এটা দ্বিতীয় মাসের ছিল মুনাফা, আর এখন বর্তমান মূলধন হচ্ছে তার 7500। এটা হচ্ছে বর্তমান মূলধন, 3 মাস পর মূলধন, এবং এটা হচ্ছে তৃতীয় মাসের মুনাফা। সবটা যোগ করলে এই যে দেখো, সবটা যোগ করলে 7587.5, 7587.5 টাকা আশা করি হওয়ার কথা। অর্থাৎ সে 3 মাস পর এত টাকা পাবে।